আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা পরিমাণগত রসায়ন থেকে তোমরা চাচ্ছিলে একটা এমসিকিউ ক্লাস নেন। তো পরিমাণগত রসায়ন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমার করা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হবে এটা, ঠিক আছে? এই ক্লাস থেকে তুমি শুধুমাত্র ছবিতে না, এখানে তুমি রাবি, এগ্রি, হ্যাঁ, এবং হচ্ছে জিএসটি, এই সবগুলাতে তুমি এই ক্লাস থেকে কমন পাবা। এই ক্লাস থেকে মিনিমাম তুমি তিনটা প্রশ্ন কমন পাবা, তিনটা প্রশ্ন কমন পাবাই, ঠিক আছে? তো আমি এই প্রশ্নগুলো তোমাদের টাইপ ওয়াইজ করাই দিব, ঠিক আছে? তো আর যারা কৃষি গুচ্ছ, রাবি গুচ্ছতে এক্সাম দিবা, তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, তাহলে বিস্তারিত পেয়ে যাবা। তো দেখো, এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো আমরা অ্যানালাইসিস করে রাখছি, এবং এই টপিকগুলো আমি তোমাদের সুন্দর মতো টাইপ ওয়াইজ বুঝাই সলভ করাই দিব। তো প্রথম টাইপ অণু ও পরমাণু সংখ্যা, জারণ সংখ্যা, ঘনমাত্রা নির্ণয়, ঘনমাত্রা থেকে আয়তন ভর নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদের সংখ্যা, উদাহরণ এবং নির্দেশক। এই টাইপগুলাই যদি কেউ ভালো করে পড়ে, এখান থেকে তিনটা প্রশ্ন, এখান থেকে তিনটা কোশ্চিন তুমি কমন পেয়ে যাবা। লিখে রাখো, পরীক্ষার হলে তুমি এখান থেকে এই টাইপের বাইরে কোনো প্রশ্ন দুই একটা আসতে পারে, একটা আসতে পারে, বাট এখান থেকেই তুমি ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে। যদি চারটা প্রশ্ন আসে, এখান থেকে তিনটা আসবে। যদি তিনটা আসে, তাহলে এখান থেকে দুইটা আসবে। সো ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবা। আর এই ক্লাসের লেকচারটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে তুমি কিন্তু এর লেকচারটা পেয়ে যাবা, ঠিক আছে? লেকচার শিটটা পেয়ে যাবা, ওকে? লেকচার পিডিএফ। আচ্ছা, কথা না বাড়াই আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম যে টাইপটা, দেখো প্রথম যে টাইপটা সেটা হচ্ছে এক নম্বর যে টাইপ, সেটা হচ্ছে অণু ও পরমাণুর সংখ্যা, অণু ও পরমাণু সংখ্যা নির্ণয়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো অণুর ক্ষেত্রে এই যে কার্বন ডাই অক্সাইড, এইটা কি বলতো, টোটালটা কিন্তু একটা অণু, এটা একটা কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু একটা অণু। কিন্তু কার্বনের মধ্যে কি কি আছে বলতো? কার্বন আছে, তারপর অক্সিজেন আছে, তাহলে এইগুলা কি? এইগুলো হচ্ছে পরমাণু, এইগুলো হচ্ছে পরমাণু। তাহলে অণু এবং পরমাণুর পার্থক্য তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তোমাকে প্রশ্ন দুইভাবে আসবে, বলে যে অণুর সংখ্যা কতটি, পরমাণুর সংখ্যা কতটি। তাহলে অণুর সংখ্যা বলে টোটাল যৌগটাই হচ্ছে একটা অণু, আর পরমাণু বলে এর মধ্যে উপস্থিত যে পরমাণু, এদের সংখ্যাটা কিন্তু লাগবে, এদের সংখ্যাটা লাগবে, ঠিক আছে? তাহলে অণুর সংখ্যা যদি আমাদের বলে, দেখো অণুর সংখ্যা, এই যে অণুর সংখ্যা, অণুর সংখ্যা। তো অণুর সংখ্যা আমরা কিভাবে বের করবো? অণুর সংখ্যা হচ্ছে আমাদের মোল সংখ্যা, অণুর সংখ্যা আমাদের কি হবে? মোল সংখ্যা, মোল সংখ্যা গুণন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে সবাই জানি যে অ্যাভোগাড্রো সংখ্যা এন অফ এ, এটা কত বলতো? 6.02 গুণন হচ্ছে 10⁻23, তাই না? 10⁻23, বুঝতে পারছো? তাহলে এক মোলে কতটা ইলেকট্রন থাকে? এক মোলে কিন্তু এত সংখ্যক অণু থাকে, ঠিক আছে? তাহলে অণুর সংখ্যা কিভাবে বের করব? মোল সংখ্যা গুণন অ্যাভোগাড্রো সংখ্যা। এবার তোমাকে যদি পরমাণুর সংখ্যা বলে, কি বলে? যদি পরমাণুর সংখ্যা, যদি পরমাণুর সংখ্যা, এটা তো তোমাকে বলে পরমাণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যা যদি বল, তাহলে কি করবা? এই সেম প্রসেস তুমি কি করো? মোল সংখ্যা, হ্যাঁ, মোল সংখ্যা, তার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণন হচ্ছে মোট পরমাণু, গুণন হচ্ছে পরমাণু, কয়টা পরমাণু আছে, পরমাণু, ঠিক আছে? পরমাণুর সংখ্যা, পরমাণু কয়টা পরমাণু আছে। যেমন তোমাকে যদি এখানে কার্বন ডাই অক্সাইড বলে, তাহলে কার্বন ডাই অক্সাইড কয়টা পরমাণু আছে বলতো? একটা আর দুইটা অক্সিজেন, তার মানে কত? তিনটা পরমাণু। তো তোমাকে যদি পরমাণু সংখ্যা বলে, মোল সংখ্যার সাথে এন অফ এ গুণ করবা, তার সাথে পরমাণু 3 গুণ করে দিবা। যদি বলতো অণুর সংখ্যা, তাহলে জাস্ট উপরের সংখ্যা, তাহলে জাস্ট এই যে উপরের যে সূত্র, এটা অ্যাপ্লাই করবো, মোল সংখ্যা বের করবো, তার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে আমি অণুর সংখ্যা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে পরমাণু বললে এর মধ্যে উপস্থিত যে পরমাণু আছে ওই কটার সংখ্যা এক্সট্রা গুণ হবে, আর অণু বললে জাস্ট মোল সংখ্যা আর অ্যাভোগাড্রো সংখ্যা। তো আমাদের এখানে কি বলছে? এখানে পরমাণু সংখ্যা বলছে, কি বলছে? পরমাণু। তো দেখো প্রোপেন, প্রোপেন মানে কি? C3H8। তারপর দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন মানে কি? নাইট্রোজেন গ্যাস, N2। ওয়াটার মানে কি? H2O, ঠিক আছে? তারপর সিলভার মানে কি? Ag। তো এগুলোর ভর তোমাকে জানতে হবে। সবগুলোর দেখো ভর কিন্তু কনস্ট্যান্ট 1 1 দেওয়া আছে, তাদের মোল সংখ্যাটা আমার জানতে হবে। কি লাগবে? মোল সংখ্যা। তো মোল সংখ্যা যত বেশি, পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা কিন্তু তত বেশি। তো মোল সংখ্যাটা আমরা কিভাবে বের করব? মোল এন, এটা কি? এটা হচ্ছে মোল সংখ্যা কি? W/M। ডাব্লুটা কি বলতো? পরমাণুর সংখ্যা কতটুকু দেওয়া আছে। এমটা হচ্ছে কি বলতো? এমটা হচ্ছে আমাদের ভর। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে n প্রপোর্শনাল টু, যদি W কনস্ট্যান্ট থাকে, তাহলে 1/m যখন কি বলতো? W কনস্ট্যান্ট, মানটা দেখো অপরিবর্তন না, মানটা অপরিবর্তন। দেখো W এর মানটা কিন্তু ফিক্স, তাহলে m এর মান যার বেশি, n এর মানটা কি? তার কম। তাহলে এদের মধ্যে দেখো সবচেয়ে বেশি কিন্তু প্রোপেনের হবে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রোপেনের, কারণ প্রোপেনের যে ভর, প্রোপেনের যে আণবিক ভর, সেটা কত? 44, ঠিক আছে? নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেন 7 কত? 14। এবং অক্সিজেনের ক্ষেত্রে, সরি পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে আমাদের যে আণবিক ভর সেটা কত? সেটা হচ্ছে 18, সেটা হচ্ছে 18। এবং সিলভার, এই যে সিলভারটা কিন্তু বেশি, সিলভারের কিন্তু 108, ঠিক আছে? সিলভারটা একটু বেশি, সিলভারটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে 108। তো এখন কথা হচ্ছে, দেখো তো তোমাকে এখানে হিসাব করতে হবে। দেখো সিলভার, এই সিলভারের কিন্তু
তোমার যে ইয়ার সংখ্যা কি বলতো, এই যে n এর মান কিন্তু অনেক কম হবে, n এর মান কিন্তু অনেক কম হবে, কিন্তু যখন তুমি এখানে n এর মানটা বের করবা, n এর মানটা যখন বের করবা, দেখো আলাদাভাবে প্রোপেনের জন্য n এর মান বের করবা, n অফ প্রোপেন, তাহলে C3H8 এটা বের করবা, বের করার পরে তুমি কি মান পেয়ে যাও, দেখো 1/40, কারণ ভর সংখ্যা তো 40 দেওয়া আছে, 1 দেওয়া আছে, আর আণবিক ভর 40, তাহলে এখান থেকে তুমি ভ্যালু পাবো কত, 0.22, ঠিক আছে। তো বিষয়টা দেখো এখানে পরমাণুর সংখ্যাটা কিন্তু বেশি, দেখো কার্বন, এই যে প্রোপেনে কিন্তু 3টা কার্বন আর কয়টা, 8টা হাইড্রোজেন আছে, টোটাল পরমাণু কয়টা, পরমাণু কিন্তু টোটাল 8টা। তাহলে এখানে আমি যদি পরমাণুর সংখ্যা বের করতে যাই, পরমাণু, তাহলে পরমাণুর সংখ্যা কত হবে, পরমাণুর সংখ্যা হবে দেখো মোল সংখ্যা 0.022 গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.02 গুণন হচ্ছে 10⁻23, ঠিক আছে। এবার এটার পরমাণু কয়টা আছে, প্রোপেনে কয়টা পরমাণু আছে, কার্বন 3টা, হাইড্রোজেন 8টা, টোটাল কত, 11টা, ঠিক আছে, টোটাল হচ্ছে 11টা। তো এই ভ্যালুটা তুমি পাবা, এটা হচ্ছে তোমার পরমাণু সংখ্যা, ঠিক আছে। এবং এই প্রোপেনের পরমাণু সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি, তো তুমি এইভাবে বি নাম্বারটা বের করবা, সি নাম্বারটা, ডি নাম্বার, যেহেতু তোমার কাছে ক্যালকুলেটর ইউজ করা যাবে তো তুমি ইজিলি কিন্তু বের করতে পারবা। তো দেখবা যে এ নাম্বারে প্রোপেনের পরমাণু সংখ্যাটা সবচেয়ে বেশি আসবে, প্রোপেনের পরমাণু সংখ্যা বেশি, কারণ এখানে দেখো পরমাণু কিন্তু অনেক বেশি, মোল সংখ্যা কম হলেও এখানে এই যে 11 গুণ হয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু রেজাল্টটা বেশি। দেখো সিলভার কিন্তু একটা আছে, হাইড্রোজেন কয়টা, পানির ক্ষেত্রে পরমাণু কয়টা আছে, 3টা, নাইট্রোজেনের ক্ষেত্রে 2টা, কিন্তু এই যে কার্বনের ক্ষেত্রে কিন্তু 11টা আছে। তো 11 যখন এই যে এটার সাথে গুণ হয়ে যাচ্ছে তখন কিন্তু মানটা বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা অপশন চেক করলে তুমি কিন্তু এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার পাবা, বুঝলা। তো পরমাণু সংখ্যা বললে কি করব, মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ, তারপর ওই যৌগে কতটা পরমাণু আছে ওইটা গুণ করে দিব, তাহলে কি মোট পরমাণু সংখ্যা পেয়ে যাবো, মোট পরমাণু সংখ্যা, ঠিক আছে, মোট পরমাণু সংখ্যা। পরবর্তী প্রশ্ন আমরা এই কয়েকটা প্রশ্ন সলভ করলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এসটিপিতে কোন গ্যাসের 1 লিটার বিদ্যমান অণু সংখ্যা কত। তো তোমাকে এন এর কিছু সূত্র আছে, এনটা কি, যদি তোমাকে ভর দেওয়া থাকে সেই ক্ষেত্রে W/m, আর যদি তোমাকে আয়তন দেওয়া থাকে আয়তন ডিভাইড, যদি এসটিপি বলে তাহলে এসটিপিতে তোমার কি হবে 22.4 লিটার, 22.4 লিটার, এটা দিয়ে ভাগ করলে তুমি কি পাবা, মোল সংখ্যাটা পাবা, ঠিক আছে। এটা কখন, এটা হচ্ছে এসটিপিতে। তাহলে আমরা জানি দেখো এসটিপিতে যে প্রমাণ, এসটিপিতে আমাদের যে প্রমাণ আয়তন কত, 22.4 লিটার, এবং আমাদের এসএটিপি, এটা কিন্তু এসটিপি বা এনটিপিও তোমার বলতে পারে, এনটিপি বা এসটিপি দুইটা কিন্তু সেম মানা যায়, ঠিক আছে। এসএটিপি, এই এসএটিপিতে যদি বলে প্রমাণ আয়তন সেটা কত, সেটা হচ্ছে 24.8 লিটার, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, অর্থাৎ এসটিপিতে প্রমাণ আয়তন কত, এত, তার মানে এটা কি বলতো, 1 মোলের আয়তন কিন্তু 22.4, এবং হচ্ছে 1 মোল গ্যাস, এটার আয়তন কত হবে এসএটিপিতে, 22.4 লিটার। এই জিনিস দ্বারা কিন্তু এটা বোঝায়, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে অণু সংখ্যা কত, তাহলে অণু সংখ্যা বের করার সূত্র কি, অণু সংখ্যা কি হবে, অণু সংখ্যা সূত্র কিন্তু সেম, অণু সংখ্যা বললে কি, জাস্ট আমরা কি মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দেব। তাহলে মোল সংখ্যা দেখো আয়তন দেওয়া আছে, তাহলে কি ভি ডিভাইডেড 22.4, কখন, যখন এসটিপি দেওয়া থাকবে তখন কি 22.4 দিয়ে ভাগ করব, যখন এসএটিপি বলবে তখন কি 24.8 দিয়ে ভাগ করব, যখন এনটিপি বলবে তখনও কি 22.4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আয়তন কত পাচ্ছি, 1 ডিভাইড বাই প্রমাণ কত, 22.4, প্রমাণ আয়তন 22.4 গুণ এন অফ এ 6.02 গুণ 10⁻23, ঠিক আছে। ক্যালকুলেশন করে দিবা, মান পেয়ে যাবা, মান। আমার কাছে ক্যালকুলেটর এখন নাই, আমি হিসাব করে দেখাতে পারছি না, বাট এখান থেকে যে ভ্যালু আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ইউজ ক্যালকুলেটর, ঠিক আছে, ইউজ ক্যালকুলেটর, তাহলে মানটা পেয়ে যাবা। নিয়ম সেম, বুঝতে পারছো। তাহলে তোমাকে জাস্ট কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে, বলছে অণু সংখ্যা বের করো, তাহলে আয়তন দেওয়া থাকলে তো আমি এখানে এন এর মানটা পাবো, তাই না, মোল সংখ্যাটা পাবো, আমার মোল সংখ্যাটা ইম্পর্টেন্ট, মোল সংখ্যা জানলেই আমি অণু সংখ্যা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আয়তন দেওয়া থাকলে মোল সংখ্যা কি হবে, ওই আয়তনকে 22.4, যদি এসটিপি কথা উল্লেখ থাকে তাহলে 22.4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণু সংখ্যা, আবার অণু সংখ্যা বের করতে বলছে। তাহলে অণু সংখ্যা মানে কি, এই যে মোল সংখ্যা গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে মোল সংখ্যা বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, মানে ডাব্লিউ দেওয়া আছে, তাহলে এন এর মানটা কত হবে ভাই, এন এর মানটা কত হবে, ডাব্লিউ ডিভাইড বাই এম না, ভর দেওয়া থাকলে আণবিক ভর দিয়ে ভাগ করে দেবো, তাহলে মোল সংখ্যা পেয়ে যাবো, তার সাথে কি হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ। তাহলে দেখো ডাব্লিউ কত দেওয়া আছে, 2.2, কার্বন ডাই অক্সাইড ভর, আণবিক ভর কত, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, 44 গ্রাম, ঠিক আছে, আণবিক ভর 44 গ্রাম, তাহলে এটা 44 দিয়ে ভাগ করে দাও, গুণ 6.02 গুণন হচ্ছে 10⁻23, ব্যাস কাহিনী শেষ। তাহলে 22 দিয়ে তুমি যদি এটা ভাগ করো তাহলে কত, 2 হতো, যেহেতু এখানে দশমিক আছে তাহলে কি হবে বলতো, আমি উপরে একটা 10 ধরে নিলাম, তাহলে উপরে যদি 10 ধরে নাও তাহলে এটাকে ভাগ করলে কত, 2 থাকে, আবার 10/2, তাহলে এখানে তারপর এটা দিয়ে গুণ করে দিবা, তাহলে 30 দেখো চলে আসবে, ঠিক আছে, মানটা কিন্তু চলে আসবে। তাহলে এখানে দেখো 2 10, তাই না, দশমিক যদি এখানে চলে তাহলে ইনভার্স 2 হয়ে যাবে, ইনভার্স 2,
তার মানে তুমি এখানে মানটা পেয়ে যাবা, দেখো এই যে 3 × 10⁻22 হয়ে যাবে, ঠিক আছে, 3 × 10⁻22 এরকম একটা মান চলে আসবে। তো এখানে অবশ্যই তুমি ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করে মান যেটা পাবে এটা ইজিলি, মানে তুমি তো এই পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তো তোমার ইজিলি কিন্তু আমি এই হিসাবগুলো সহজেই করতে পারবা, জাস্ট কনসেপ্টটা তোমার জানতে হবে, ঠিক আছে। অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, সেম প্রশ্ন তোমাকে যদি বলে যে পরমাণুর সংখ্যা কত, সেম প্রশ্ন ঘুরাই দিল, অণুর সংখ্যা বলবে না, বললে পরমাণুর সংখ্যা কত, তাহলে কি হবে বলো তো? পরমাণুর সংখ্যা, এই যে কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডের কয়টা পরমাণু আছে? একটা কার্বন আছে, কার্বন আছে কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা? দুইটা। তাহলে মোট কতটি? মোট পরমাণু কতটা আছে? 2 + 1, ঠিক আছে, ইকুয়াল কত? 3। তাহলে আমাদের যে অণুর সংখ্যা বের করলাম, তাহলে পরমাণুর সংখ্যা, পরমাণু, তাহলে পরমাণুর সংখ্যা কি হবে? এই যে মোট পরমাণুর সংখ্যা কি হবে তোমার? ওই যে সেম ভাবে n × n অফ a, তার সাথে কয়টা পরমাণু আছে তোমার, কিন্তু টোটাল পরমাণু বলছে কয়টা? 1 2 3, তার মানে 3টাই, 3 আমার গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যে ভ্যালুটা পাইলাম, মোল সংখ্যা কত পাইছি? মোল সংখ্যা এই যে 22 2.2 ডিভাইড বাই 44 গুণন 6.02 গুণন হচ্ছে 10⁻23 গুণ হচ্ছে 3, ঠিক আছে। তাহলে অণুর সংখ্যা বলে জাস্ট এতটুকু, আর পরমাণুর সংখ্যা বলে কয়টা পরমাণু আছে ওটা গুণ করে দিবা, তাহলে মোট পরমাণুর সংখ্যা পেয়ে যাবা, ঠিক আছে। খুবই ইজিলি, খুবই ইজিলি। যদি তোমাকে বলতো যে অক্সিজেন পরমাণু কয়টা, অক্সিজেন কয়টি আছে, অক্সিজেন কয়টি, তাহলে দেখো এখানে অক্সিজেন কয়টা, তোমাকে এই সেম প্রশ্নে একটু ঘুরাই দিল, বললো যে তোমাকে এই কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন কতটি আছে, অক্সিজেন কতটি আছে, অক্সিজেন কত, তাহলে অক্সিজেন কয়টা আছে? দেখো দুইটা না, তাহলে তোমার অক্সিজেনের সংখ্যা বললে তোমার কি হতো? n × n অফ a, অক্সিজেন কয়টা? দুইটা না, তাহলে এই 2 গুণ হইতো। যদি বলতো মোট পরমাণু সংখ্যা, তাহলে 3 গুণ হবে। আর যদি বলে যে স্পেসিফিক ভাবে অক্সিজেন কয়টা, তাহলে অক্সিজেন এখানে কয়টা আছে? কার্বন ডাই অক্সাইড দুইটা না, তাহলে 2 গুণ হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা অণু পরমাণু বের করব, এবং এই প্রশ্ন তুমি চবিতে, রাবিতে, গুচ্ছ, কৃষি যে কোনো জায়গাতে এই প্রশ্ন তুমি পাবা, এবং সেখানে অ্যান্সার করে আসতে পারবা, ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। দেখো 0.018 গ্রাম ওজনের 1 ফোঁটা পানি, তাহলে পানি বলছে, তার মানে এটা কি? অবশ্যই H2O, এবং পানির ক্ষেত্রে আমাদের যে আণবিক ভর m, এটা কত? 18 গ্রাম, তাই না? 18 গ্রাম। তাহলে পানির অণুর সংখ্যা কত? কি বলছে? অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা বের করার জন্য আমার কি লাগবে? মোল সংখ্যা লাগবে না? তাহলে মোল সংখ্যা মানে কি? মোল। তাহলে আমরা ইজিলি একবারে লিখি অণুর সংখ্যা। দেখো অণুর সংখ্যা, এটা কত হবে? n × n অফ a। তাহলে দেখো n এর মান কত হবে? w/m না, ভর দেওয়া আছে, গুণন 6.02 গুণন হচ্ছে 10⁻23। তাহলে w কত দেওয়া আছে? 0.018 ডিভাইড বাই m এর মান কত? 18 গুণন হচ্ছে 6.02 গুণন হচ্ছে 10⁻23, ঠিক আছে। তাহলে উপরে তোমার হয়ে যাবে 18 গুণন হচ্ছে 10⁻³ ডিভাইড বাই হচ্ছে 18। তাহলে 18টা কাটা, 10⁻³ এর সাথে গুণ হয়ে যাবে 6.02 গুণন 10⁻23। আমি হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে তোমার করে ফেলতে পারবো। দেখো মানটা কত হচ্ছে? 6.02 পাওয়ার -3, এটার সাথে যোগ হলে কত হবে? 10⁻20। ব্যাস, এতটি অণু আছে। 6.0 পাওয়ার কত? পাওয়ারটা দেখবা 6, ঠিক আছে। তাহলে প্রথম অংশ মিললেও পাওয়ারটা মিলাই দেখবা যে পাওয়ারটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এইভাবে আমরা অণু পরমাণুর সংখ্যা খুব ইজিলি বের করতে পারবো। দেখো এই যে প্রশ্ন তোমাকে বলছে 36 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন আছে, টোটাল পরমাণু কিন্তু বলে নাই, বলছে কি হাইড্রোজেন পরমাণু কয়টা। তাহলে পানি মানে কি? পানি মানে H2O না, হাইড্রোজেন কয়টা আছে এর মধ্যে? দুইটা না, তাহলে জাস্ট ওই যে অণুর সাথে দুইটা, এই পরমাণু সংখ্যা কত হবে? n গুণন n অফ a গুণন হাইড্রোজেন কয়টা আছে ভাই? দুইটা না, তাহলে এই যে 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। কি হবে? 2 গুণ হয়ে যাবে। তাহলে পরমাণু সংখ্যা কত হবে? n × n অফ a। তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো হাইড্রোজেন আছে কতটি? তাহলে n × n অফ a গুণন হাইড্রোজেন কয়টা আছে এর মধ্যে? H2O দুইটা আছে না, তাহলে 2 গুণ হয়ে যাবে। তাহলে দেখো 36 গ্রাম বলছে, তাহলে 36 ডিভাইড বাই পানির মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যাটা কি? পানির হবে, ঠিক আছে, মোল সংখ্যাটা পানির হবে। তাহলে H2O এর ভর কত? m কত? 18 না, তাহলে 18 দিয়ে ভাগ করে দেব। 18 গুণন হচ্ছে 6.02 গুণন দেখো 10⁻23 গুণন হচ্ছে 2। তাহলে দেখো এটা ভাগ করলে কত? 2 থাকে, 2 2 কত? 4, 400 কত? 24 না, 24। তাহলে 2.4 হবে এখানে, আর 1 পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে ইনটু 10⁻24। তো এইভাবে ইজিলি এই প্রশ্নগুলো অ্যান্সার করে আসতে পারবা। আমি জাস্ট তোমাকে বোঝার চেষ্টা করি যেগুলো কঠিন না, তোমরা অনেকেই কঠিন ভাবে নাও, তাই না? অনেকে কঠিন ভাবে নাও, তাহলে এটা কি কঠিন লাগলো? এটা খুবই ইজি জিনিস ভাই, এগুলো তুমি একটু বুঝো, যে কোনো পরীক্ষায় তোমার কাজে লাগবে। যে কোনো পরীক্ষা, সামনে যে পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষায় তুমি দেখবে যে এই টাইপ থেকে প্রশ্ন আছে, তুমি সহজে অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় টাইপে, ঘনমাত্রা, ভর, আয়তন নির্ণয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। নট অনলি এগ্রি, নট অনলি 24, যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি এখানে ছবি থেকে পাবা, এগ্রি থেকে কমন পাবা, তারপরে তোমার কি রাবি থেকে কমন পাবা, জিএসটি তে কমন পাবা, যে কোনো ভর্তি পরীক্ষায় এটা তুমি কমন পাবা, ঠিক আছে। তাহলে এই টাইপে আমরা প্রশ্নগুলো একটু সলভ করার সূত্র, মোলারিটি বের করার সূত্র, মোলারিটিকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, মোলারিটিকে যদি ঘনমাত্রা, যে ঘনমাত্রা বের করার সূত্রটা আমার গুরুত্বপূর্ণ। এই সূত্রটা, একটা সূত্র আমার লাগবে, ঘনমাত্রা এস,
এটা সমান হচ্ছে 1000 W ডিভাইড বাই এম ভি। তাহলে ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে ভর, যতটুকু তোমার দেওয়া আছে তবে এম হচ্ছে কি বলতো আণবিক ভর, যেটা আমাদের জানা একটা যৌগের আণবিক ভর কি নির্দিষ্ট থাকে, তাই না, আণবিক ভর। তারপরে আমাদের ডাব্লুটা কি বলতো আয়তন, এবং এই আয়তনটা তোমাকে মাথায় রাখ, এই সরি এটা ভি হবে, এটা ভি, ঠিক আছে, ভি এটা হচ্ছে কি আয়তন, এবং আয়তনটা কি অবশ্যই তোমাকে এমএল, আয়তনটা অবশ্যই এমএল অথবা সেমি কিউব এটাতে নিতে হবে, ঠিক আছে। আয়তনটা কিসে নিতে হবে, হয় এমএল এ নিতে হবে অথবা সেমি কিউবে নিতে হবে, ঠিক আছে। লিটারে কিন্তু নিতে হবে না, এই বিক্রিয়াতে কিন্তু লিটারে নেওয়া যাবে না, এমএল অথবা সেমি কিউবে নিব, ঠিক আছে। যদি লিটারে থাকে সেটা কি এমএল এ কনভার্ট করে নিব, বুঝতে পারছো, এমএল এ কনভার্ট করে নিব। তাহলে দেখো এই বিক্রিয়াতে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে না, তাহলে সেমি কিউব এই আয়তনটা আমরা ইউজ করতে পারবো। তো তোমাকে আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, এটা কি ডাব্লিউ দেওয়া আছে, এটা ভি দেওয়া আছে, এবং সোডিয়াম কার্বনেট এর যে এম এটার মান তোমার জানতে হবে, এটার মান তুমি ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো, কত 106, ঠিক আছে। এটার মান তুমি চাইলে ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো। তো কিছু কিছু মান তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, কিছু কিছু মান তোমাকে মুখস্থ রাখাই তোমার জন্য বেটার, এটা তোমার দেওয়া আছে। আচ্ছা, তো এখন দেখো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে দেখো মোল সংখ্যা যদি আমার দেওয়া থাকে এন, এটা ইকুয়াল হচ্ছে এস ভি, এটা হচ্ছে এস ভি, তাহলে তুমি এখান থেকে এস এর মান কি বের করতে পারো, এস ঘনর মাত্রা, এটা হচ্ছে তোমার এন ডিভাইড বাই ভি, ঠিক আছে, মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, এবং এখানে যে আয়তন সেটা অবশ্যই তোমাকে লিটার নিতে হবে, এখানে লিটার। তাহলে দুইটা সূত্র অ্যাপ্লাই করে তুমি ঘনমাত্রা বের করতে পারো, হয় তুমি মোল সংখ্যা দিয়ে বের করবা অথবা তুমি এই সূত্র, তো আমার কাছে এই সূত্রটা সবচেয়ে ইজি লাগে, কারণ এখানে ডাব্লিউ ভি সবগুলাই বের করা যায়, তো তুমি এই সূত্র ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো মানগুলো বসায় দাও, 1000 গুণন ডাব্লু কত দেওয়া আছে বলো তো, ডাব্লু দেওয়া আছে 10.6 ডিভাইড বাই এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেখো 106 না, এম এর মান হচ্ছে 106, এম এর মান কত 106, তাহলে এখানে 106 গুণ আয়তন কত দেওয়া আছে 100 সেমি কিউব, এটা কিন্তু এটা মানে কিন্তু এমএল বোঝায়, এটা মানে এমএল বোঝায়, ঠিক আছে। তাহলে দেখো 100 নিলাম। তাহলে এখন কত আছে দেখো, এটা যদি 100 দিয়ে এটা কাটে তাহলে উপরে থাকলো কত 10, আবার দেখো এইটা দিয়ে কাটলে এটাকে কাটলে থাকে 10, তাহলে এই 10 মানে কি কাটা 1, তাহলে এই যে 1 মোলার এটাই কিন্তু আমাদের মোলারিটি, 1 মোলার এটাই কিন্তু আমাদের মোলারিটি। তো ইজিলি আমরা সহজেই বের করতে পারবো। তো এই সূত্র থেকেই তোমাকে কিন্তু ডাব্লুর মান বের করতে বলতে পারে, তোমাকে আয়তনের মান বের করতে বলতে পারে, ঠিক আছে, সেম সূত্র। তো তুমি এখানে কিভাবে বের করবে, দেখো তোমাকে যদি এস ইকুয়াল দেওয়া থাকে 1000 ডাব্লু ডিভাইড বাই এম ভি, তুমি এখান থেকে আয়তন বের করতে পারবে না, অর্থাৎ ভি এটা কত হয়ে যাবে বলো তো, এটা সমান হয়ে যাবে হচ্ছে 1000 ডাব্লু ডিভাইড বাই এম এস, এটা হয়ে গেল। আবার তোমাকে অনেক সময় কি ডাব্লু এর মান বের করতে বলতে পারে, ডাব্লু এর মান কিভাবে হবে, দেখো ডাব্লু এর মান কি হবে এস এম ভি ডিভাইড বাই 1000, এবং এখানে যে এককটা আসবে এটা গ্রামে আসবে, আর এখানে এককটা আসবে এমএল এ আসবে, ঠিক আছে, এককটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই সূত্র থেকে আয়তনের এককটা মিলিলিটারে আসবে, আর ডাব্লু এর এককটা কি আসবে গ্রামে আসবে। তো এই সূত্রগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, সূত্র জানা থাকলে তুমি এই টাইপ থেকে আরামসে ম্যাথ করে আসতে পারবে, আরামসে ম্যাথ করে আসতে পারবে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখি, 20%, দেখো পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে মোলারিটি কি হবে, পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে মোলারিটি এস, এটা হলো 10 গুণন হচ্ছে x%, যত পার্সেন্ট ওটা ডিভাইড বাই এম, ঠিক আছে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে এভাবে বললো যে 20% সোডিয়াম দ্রবণ কত, জাস্ট এটা বলে দে, তাহলে কিভাবে বের করবো, এস ইকুয়াল টু 10 গুণন x% ডিভাইড বাই এম, তাহলে 10 গুণন x কত 20%, তাহলে 20 ডিভাইড বাই, দেখো এম এর মান কত আণবিক ভর, এটা কত এম এর মান হচ্ছে 40, এর মান কত 40, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত 40, তাহলে এটা দিয়ে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 থাকলো না, 2 দিয়ে 10 কে ভাগ কত 5, তার আলটিমেটলি কত 5 মোলার, ঠিক আছে 5 মোলার। তাহলে অ্যানসার কত হবে, এই যে 5 মোলার। তো খুবই ইজি, তোমাকে যত পার্সেন্টই বলুক না কেন, তুমি জাস্ট এই যে যত পার্সেন্ট আছে ওইটা 10 গুণ অত পার্সেন্ট ডিভাইড বাই এম বা আণবিক ভর দিয়ে ভাগ করে দিবা। পরবর্তী প্রশ্ন দেখো 20 মোলার, এই যে 0.1, তোমাকে অনেক সময় দেখো 0.1 এটা মানে কি বুঝো, এটা মানে হচ্ছে ডেসিমোলার, এটা মানে কিন্তু ডেসিমোলার, এটা মানে ডেসিমোলার। তোমাকে যদি বলতো 0.1 মোলার না দিয়ে বলতো যে ডেসিমোলার বের করো, তো ডেসিমোলার মানে কিন্তু তোমার 0.1 মোলার, ঠিক আছে। আবার 0.5 এটা যদি বলতো তাহলে কি হতো, এটা কিন্তু আমাদের সেমিমোলার, এটা কি হতো সেমিমোলার। আবার তোমাকে যদি বলতো যে 100 ভাগ যদি দিত তাহলে 0.01 এরকম একটা মান পাবে, এটা হচ্ছে তোমার কি সেন্টি, এটা হচ্ছে কি হইতো, এটা কিন্তু সেন্টিমোলার। আবার 0.001 এটা যদি হইতো তাহলে কিন্তু এটা হইতো কি মিলিমোলার, এটা কি হইতো মিলিমোলার। তো এককগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে সেমিমোলার বললে সেটা 0.5, যদি ডেসিমোলার বলতো তাহলে সেটা 0.1, যদি সেটা সেন্টি বলতো তাহলে 0.01, ঠিক আছে, এভাবে বললে কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা না বললে বলতো যে এত মিলি ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতে কত গ্রাম সোডিয়াম বাইকার্বনেট প্রকার। তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা বেশ কয়েকবার আসছে,
হয় এক জায়গাতে 0.1 আছে, এক জায়গাতে ডেসি আছে, একই জিনিস, ঠিক আছে। তাহলে কি বের করতে বলছে, কত গ্রাম প্রয়োজন, তার মানে কি ডাব্লু এর মান বের করতে বলছে। তো ডাব্লু এর সূত্র আমরা কি দেখছিলাম, দেখো তো এই যে একই সূত্র না, একটা সূত্র মনে রাখবা, তাহলে সবগুলা বের করতে পারবা, ডিভাইড বাই এমভি। তাহলে ডাব্লু এর মান আমরা কিভাবে করছিলাম, ডাব্লু এটা সমান কত ছিল, এস এম ভি ডিভাইড বাই 1000 না, তাহলে কি আমরা এখানে কিন্তু গ্রামে মান পেয়ে যাব। তাহলে এস এর মান কত দেওয়া আছে, 0.1। এম এর মান কত, সোডিয়াম বাইকার্বনেটের এম এর মান তোমাকে জানতে হবে কত, এটা কত 106 গ্রাম, 106 গ্রাম, এম এর মান কত হবে 106 গ্রাম, মুখস্থ রাখবা, ঠিক আছে। তাহলে এখানে কত হলে 106 গুণ ভি কত, আয়তন কত 200, আয়তন 200 ml, ml এ নিতে হবে, এই সূত্র তোমাকে আয়তন অবশ্যই ml এ নিতে হবে, ডিভাইড বাই 1000, ঠিক আছে 1000। তাহলে তুমি 1000 দেখো এই 2 শূন্য কাটা, ঠিক আছে, এই 2 শূন্য কাটা, তাহলে দেখো 0.1, ঠিক আছে, এখানে 0.1 আছে না, তাহলে 0.1 আমি যদি এই যে 10, এই 10 দিয়ে কিন্তু এটাকে কাটতে হবে, তাহলে কত হলো দেখো তো 10.6, আবার দেখো 10.6 কে তুমি যদি 0.1 করো তাহলে কিন্তু আলটিমেটলি 1.60। দেখো আমার কাছে তো ভাই ক্যালকুলেটর নাই, তো আমি এভাবে করলাম, তো তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি ইজিলি এটা করতে পারো। তো 2 ছিল এখানে, 2 এর সাথে কিন্তু এটা গুণ হবে, তাহলে 2 দোকানে কত, এই যে 20 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, এখানে 2 পয়েন্ট হবে, 2.60, 2.6 সাথে এটা গুণ হবে, তাহলে 12 এটা হবে, ঠিক আছে। তো এই প্রশ্নের একটু উত্তর ভুলে গেছে, আমাদের ক্যালকুলেশন যোগ করা গুণ করা ভুলে গেছে। দেখো এই 2 ছিল, 2 এর সাথে আবার গুণ হবে কিন্তু, তাহলে তোমার এটা হবে 2.12 গ্রাম হবে, যেটা অপশনে নাই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, এটা কিন্তু ব্ল্যাঙ্ক একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, ব্ল্যাঙ্ক থাকলে এটা অ্যান্সার করার দরকার নাই। আচ্ছা, তো এখানে আমরা কইছিলাম, তাহলে এখানে আয়তনটা বের করব, ঠিক আছে। তাহলে এখানে হলুদে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমরা সাদা করে দিই। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা আয়তন, দেখো আমাদের যে পরবর্তী প্রশ্ন তোমাকে কি দেওয়া আছে, বলছে 10% ডাব্লু বাই ডাব্লু। এই যে ডাব্লু বাই ডাব্লু 10%, এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় তোমাকে যদি বলে যে x% ডাব্লু বাই ডাব্লু, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে 100 গ্রামে 100 গ্রামে দ্রব আছে x গ্রাম, ঠিক আছে, এটা দ্বারা এটা বোঝায়। যদি তোমাকে থাকে যে x%, তোমাকে কি থাকলো ডাব্লু বাই ভি, এটা থাকলো ডাব্লু বাই ভি, মানে ভরের মধ্যে ভর, এটা কি আয়তনের মধ্যে ভর, তাহলে এটা আমরা বলবো যে 1000 ml দ্রবণে দ্রব আছে কত x গ্রাম। এই জিনিসটা তোমাকে জাস্ট বুঝতে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে 10% ডাব্লু বাই ডাব্লু, তার মানে কি বলছে এখানে, কি বোঝাচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে যে তোমার এখানে দেওয়া আছে কত, যে 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে তোমার কতটুকু আছে, 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক আছে। তাহলে 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে তোমার কত পাচ্ছ, 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাহলে 100 গ্রাম দ্রবণে HCl আছে কতটুকু, HCl আছে কত, 10 গ্রাম, 10 গ্রাম, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, তোমার এখানে গ্রাম একক আছে, তোমার কি আয়তন দেওয়া আছে, তুমি কি বলতে পারছো যে এতটুকু আয়তনের মধ্যে আমার এতটুকু ঘর আছে, আমার লাগবে কি আয়তনে, দেখো 2 ml এ কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, তাহলে তোমাকে এই পরিমাপটাই আয়তনে হিসাব করতে হবে। তাহলে তোমার এখানে অতএব আয়তনটা তোমাকে বের করতে হবে, আয়তন। তো আয়তনটা কিভাবে বের করবো, দেখো আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে না, এখান থেকে আমরা আয়তনটা বের করতে পারবো। তো এই যে তোমার যে টোটাল ভর যতটুকু আছে, এই টোটাল ভরকে আমরা আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ করলে আমরা আয়তনটা পাবো 1.15। তো এটা যদি হিসাব করি তাহলে তোমার 89.68 এটা আসে ml, ঠিক আছে। তাহলে তুমি এখন বলতে পারো যে এই 100 গ্রামের বদলে তুমি বলতে পারো যে আমার 89.68 ml এটা দ্রবণে, এই দ্রবণে আছে কতটুকু, এই দ্রবণে 10 গ্রাম HCl আছে, 10 গ্রাম HCl আছে, এটা তুমি এখন বলতে পারো, কারণ আমার কি ml এ নিতে হবে, কি নিতে হবে, ml এ নিতে হবে। কি ব্যাপার, কি হলো, হ্যাঁ এই যে এটা, তাহলে দেখো 10 গ্রাম HCl আছে, ঠিক আছে। তো তুমি বলতে পারছো যে তোমার কি, তাহলে বলছে যে 2 ml দ্রবীভূত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত প্রয়োজন, তো তুমি এখানে ওই নিয়মে করতে পারবে না, তোমাকে দেওয়া আছে দেখো 89.68 ml দ্রবণে এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, অতএব তুমি বলতে পারো না যে 2 ml এ কতটুকু আছে, 2 ml এ 2 ml এ আছে কতটুকু, ঐকিক নিয়ম, তাহলে এটা কি হবে বলতো, এটা হবে 10 ডিভাইডেড বাই 89.68, এটার সাথে কি হবে উপরে 2 গুণ, সেম ঐকিক নিয়ম, জাস্ট তোমাকে এখানে 100 গ্রামের মধ্যে 10 গ্রাম আছে, তো 100 গ্রামটা কতটুকু আয়তন ওইটা তোমাকে জাস্ট কনভার্ট করতে হবে। কিভাবে করব, ওই 100 গ্রামকে আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ করব, তাহলে আয়তন পেয়ে যাব। তাহলে এবার আমি বলতে পারবো যে 100 গ্রামের বদলে আমি বলতাম যে এত ml এ দ্রব আছে কতটুকু, 10 গ্রাম, তাহলে তোমাকে 2 ml কতটুকু আছে এটা বের করতে বলছে, ব্যাস ওই নিয়মে করে ফেললাম, ইজি। তাহলে এটা তোমার চলে আসে, এটা কাটাকাটি করে মানটা পেয়ে যাবে, ঠিক আছে, এটা গুণটুন করে মান পেয়ে যাবা। তাহলে আমরা যদি এটা দেখি মানটা বের করে দিই তোমাদের, তাহলে এটা পাচ্ছে 20 ডিভাইড বাই 89
89.68, তাহলে তোমার চলে আসে হচ্ছে 0.22 গ্রাম। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার আর কি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে 30% হাইড্রোক্লোরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব। তাহলে তোমাকে 30% হাইড্রোক্লোরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.2। তাহলে এই 2 ml কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, 2 ml কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটার সাথে কিন্তু আগেরটার কিন্তু মিল নাই, এটা কিন্তু অন্য পার্সেন্ট, W/W, এটা কিন্তু ডিরেক্ট পার্সেন্টেজ দেওয়া আছে। তো এই যে এরকম পার্সেন্টেজ দেওয়া থাকলে এস এর সূত্র কি জানি বলতো? এস মানে কি, এই যে 10 গুণন হচ্ছে পার্সেন্টেজ, না পার্সেন্টেজ ডিভাইড বাই কত, এম। কিন্তু যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে এর সাথে আপেক্ষিক গুরুত্ব গুণ হয়ে যাবে, এর সাথে কি হবে, আপেক্ষিক গুরুত্ব গুণ হবে, যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তোমার এই পার্টে কি দেওয়া আছে, এইবার দেখো বলছে আয়তন, বলছে আয়তন কত, আয়তন যদি 2 ml হয় তাহলে W = হোয়াট, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই যে এস, এই এস এর সূত্র কি বলতো? এস এর সূত্র আমরা জানি না যে 1000 W ডিভাইড বাই mv, আর এই পাশে কি থাকলো, এই যে 10 গুণন হচ্ছে x ডিভাইড বাই m ইনটু আপেক্ষিক গুরুত্ব কত, 1.2। দেখো তোমাকে এই W এর মানটা বের করতে বলছে, কি কতটুকু ভরে, যে V এর মান কত বসাবা, 2 বসাবা, এই সূত্রে V এর মান 2 বসাবা, তাহলে W এর মানটা কত বের করতে বলছে। আর এখানে কি x এর মান তোমার জানা আছে, দেখো এই পাশে mm একই জিনিস না, তাহলে mm আমি উঠাই দিলাম, তো থাকলো কি বলো তো আমাদের, দেখো উপরে থাকলো হচ্ছে 1000 W ডিভাইড বাই V কত, আয়তন কত, 2 ml, 2 ml এ কতটুকু ভর আছে, তার মানে এই W তোমাকে বের করতে হবে এই 2 ml এর জন্য। তাহলে নিচে আমি 2 লিখলাম, আর এই পাশে কত, এই 30% এর জন্য কতটুকু আর কি আছে, তাহলে 10 গুণন দেখো 30। ঠিক আছে, আর আমাদের HCl, তো HCl এ তোমার আণবিক ভর এটা কত, 36.5। ঠিক আছে, আচ্ছা এটা তো কেটে গেল, তো কাটা গেছে, কাটা গেছে, তাহলে আমাদের নিচে কিছু না, মানে 1 আছে। ঠিক আছে, তার সাথে কত, 1.2 গুণ বের করতে হবে কি, W না, তাহলে W এর মান তুমি কি বের করবে, W এটা সমান কত আছে, দেখো তো উপরে কত আছে, 300 না, 300 গুণন হচ্ছে 2 ডিভাইড বাই দেখো আবার কত আসছে 1000 গুণন দেখো 1.2। ঠিক আছে, তো এইভাবে এটা হিসাব করতে হবে, তাহলে যখন আমরা হিসাব করে ফেলবো তখন আমরা একটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমার এখানে দেখো মানটা কত আসে, এখানে মান চলে আসে হচ্ছে 300, 600, 200। তাহলে তোমার এখানে পাচ্ছ কত, টোটালি হচ্ছে ভাগ হচ্ছে 1000, তার সাথে গুণ হবে হচ্ছে 1.2, মানটা চলে আসে হচ্ছে 0.72 গ্রাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো এই টাইপের প্রশ্নগুলো আমরা এইভাবে সলভ করব। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো এইভাবে সলভ করে আসবা। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে পিপিএম এককে, তো তুমি মনে রাখবা পিপিএম এককের যে সূত্র, পিপিএম একক এটা হচ্ছে তোমার ঘনমাত্রা তার সাথে আণবিক ভর গুণ করবা ইনটু 10⁻³ ঠিক আছে, অথবা তোমার 1 লিটারে পিপিএম দ্বারা কি বোঝায়, পিপিএম দ্বারা বোঝা হচ্ছে 1 লিটারে কত মিলিগ্রাম দ্রব আছে, তার মানে পিপিএম বললে তোমার কিন্তু মিলিগ্রাম এককে মানটা আসবে, কি আসবে, মিলিগ্রাম এককে মান আসবে। তাহলে পিপিএম = তুমি কি বললা, SM × 10⁻³ তোমার বের করতে হবে কি, দ্রবণের ঘনমাত্রা, এটা পিপিএম দেওয়া আছে, এটা দেওয়া আছে 1000 ml, তাহলে V দেওয়া আছে, বলছে কি পরিমাণ দ্রব, মানে W = হোয়াট। তাহলে দেখো এই যে S এর সূত্র, এই যে S এর সূত্র আমরা কি জানি, এই যে 1000 W ডিভাইড বাই কত, mv না, তার সাথে দেখো কি আছে, m × 10⁻³। তাহলে আমাদের দেখো এম কাটা যাবে, লাগবে কি, W এর মানটা বের করতে বলছে। আর পিপিএম কত দেওয়া আছে, তোমার বলছে এখানে 50 ppm দেওয়া আছে। ঠিক আছে, 50 ppm তোমাকে দেওয়া আছে। ওকে, তাহলে এবার W এর মানটা বের করবো আমরা, ইজিলি সূত্র বসাই দিব, তাই না। তাহলে দেখো W এর মানটা কত আসছে, তাহলে এর সাথে গুণ W, এটা সমান কত হবে, দেখো তো এটা সমান এক্স্যাক্টলি কত হবে, 50 গুণ হচ্ছে V। ঠিক আছে, তার সাথে দেখো এটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে না, ডিভাইড বাই 10⁶ কিন্তু হয়ে যাবে, 10⁶ কেন, এই যে এখানে কিউব আছে, এখানে আবার 3, টোটাল একটা বড় একটা মান তুমি পাচ্ছ, তাই না। তাহলে এখানে মানটা কত আসছে, এখানে তুমি পাচ্ছ কত, 50 গুণন আয়তন কত দেওয়া আছে 100 ডিভাইড বাই এখানে কত, 10⁶। তাহলে দেখো এখানে দুইটা কাটা যাবে, তাহলে তুমি উপরে থাকবা কত, 50 ডিভাইডেড বাই 10⁴। ঠিক আছে, 10⁴ তুমি সর্বোচ্চ পাবা। ঠিক আছে, তাহলে এখান থেকে যে ভ্যালুটা তুমি পাবা, দেখো এখান থেকে তুমি লিখতে পারো, দেখো একটা শূন্য কাটা, তাহলে 5 × 10⁻³ এটা তুমি লিখতে পারো, এটা কিসে আসবে, এটা কিন্তু গ্রামে আসবে, এটা কি আসবে, গ্রামে আসবে। আর 10⁻³ এটা মানে কি, মিলিগ্রাম না, তাহলে দেখো 5 মিলিগ্রাম তুমি পাইলা। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এই যে 5 মিলিগ্রাম। ঠিক আছে, তো এইভাবে আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। 10⁻³ গ্রাম, 10⁻³ গ্রাম মানে কি 1 মিলিগ্রাম। ঠিক আছে, 1 মিলিগ্রাম।
তো আমাদের এই ppm দেওয়া থাকলে বা ppm এককে বের করতে হলে তুমি s এবং m গুণ করে দিবা, তাহলে কিন্তু ppm এককে পেয়ে যাবে। বা 1000 w/v 1000 w/v এটা করলেও তুমি কিন্তু তাহলে ppm একক আরেকটা সূত্র তোমার ইজিলি বলতে পারি, ppm এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে 1000 w/v, তাই না, ইনটু 10⁻³ অথবা তুমি এখানে বলতে পারো যে 10⁶ ইনটু w/v, এটাও কিন্তু ppm এককে তুমি মান বের করার সূত্র, ঠিক আছে, এই সূত্র থেকেও ইজিলি বের করতে পারবা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে যে 200 মিলি দ্রবণে 2.8 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকে, তাহলে এই দ্রবণে মোলারিটি কত হবে? তো জাস্ট এখানে তোমাকে দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, তুমি ইজিলি সূত্র বের করতে পারবে না, তাকে এস ইকুয়াল এই যে 1000 w/mv এইখানে মান বসাই দিবা, তাহলে সূত্র হয়ে যাবে। তাহলে সূত্র এটা তোমরা বাসায় নিজে করে ফেলবা, ঠিক আছে। এর দেখো এনটিপি, তো এনটিপিতে 2 লিটার নাইট্রোজেনের ওজন কত? 2 লিটার নাইট্রোজেন ওজন মানে কি ডাব্লু এর মান তোমাকে বের করতে বলছে। দেখো এনটিপিতে নরমাল অবস্থায় এনটিপিতে প্রেসার কত হবে? এনটিপিতে প্রমাণ আয়তন এটা কত বলো তো? প্রমাণ আয়তন কত? 22.4, ঠিক আছে। তাহলে আমরা এন এটা সমান কত লিখতে পারি? যে ভি ডিভাইড বাই 22.4। আবার যদি ভরের সাথে সম্পর্ক, তখন কি মোল সংখ্যা কি w/m। তাহলে আমাদের এই দুইটা সম্পর্ক স্থাপন করে ডাব্লু এর মানটা বের করতে হবে। তাহলে তুমি ডাব্লু সমান কি লিখতে পারবো বলো তো? ডাব্লু সমান ভি ডিভাইড বাই 22.4 গুণন এম, এটা লিখতে পারো না? হ্যাঁ, আয়তন কত দেখছে? 2 না, 2 ডিভাইড বাই 22.4 গুণন এম কত হবে? এম দেওয়া আছে হচ্ছে কত এনটিপিতে? নাইট্রোজেনের এম কত হবে? 14। ব্যাস ক্যালকুলেশন করে দিবা, মান পেয়ে যাবা। তাহলে দেখো এটা যদি আমরা করি, তাহলে 2 গুণন হচ্ছে 14 ভাগ হচ্ছে 22.4, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার তোমার চলে আসবে 1.25। আচ্ছা, এখানে নাইট্রোজেন 7 7 14। আচ্ছা, এখানে তোমার N2, হ্যাঁ N2 এটা তোমার হবে 28, 14 দুগুণে 28, এখানে তোমার 28 হবে, 28 তো ভুল হয়েছে। গুণ হচ্ছে 2, তাহলে তোমার হবে 2.5 গ্রাম, ঠিক আছে। অ্যান্সার কত আছে? 2.5 গ্রাম, সি নাম্বারে। তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো ওজন, ভর, আয়তন এগুলো বের করব। এরপর আসছে আমাদের জারণ সংখ্যা নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে। তাহলে জারণ সংখ্যা কিভাবে বের করবো? তো জারণ সংখ্যা বের করতে হলে তোমাকে অবশ্যই প্রমাণ জারণ সংখ্যাগুলো বের করতে হবে, জানতে হবে। যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো যে টোটাল এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এটাকে একটা নিরপেক্ষ অণু না, তাহলে এইটার যে জারণ সংখ্যা এটা হবে 0, এটা জারণ সংখ্যা কি হবে? 0। তাহলে আমরা ধরে নিলাম যে ক্লোরিনের জারণ সংখ্যা যার বের করতে হবে তার জারণ সংখ্যা কত? আমরা x ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত? ক্যালসিয়ামের জারণ সংখ্যা কিন্তু +2, কারণ এটা কি বলতো? ক্ষার ধাতু, তাই না। তাহলে মৃৎ খাদ্য তো এগুলা কি? ক্যালসিয়াম, দেখো সোডিয়াম, এই সোডিয়ামের প্রমাণ ধর কত? +1। তারপর ক্যালসিয়াম এটা কত? +2। তারপর যদি বলে ম্যাগনেসিয়ামের কত? +2। তারপর পটাশিয়াম এর কত? +1, ঠিক আছে। তাহলে এখানে কত? ক্যালসিয়াম পেলাম +2 যোগ ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে 2টা, তাহলে 2 গুণন ক্লোরিনের কত ধরছি? ক্লোরিনের জারণ সংখ্যা ধরছি x, তাহলে 2 গুণন x ইকুয়াল কত? 0। তাহলে তুমি এখান থেকে দেখো 2x, এই 2x সমান কত পাচ্ছ? 2x সমান হচ্ছে -2, অতএব x সমান কত হবে? -1। তো এইভাবে আমরা কি করব? জারণ সংখ্যাগুলো বের করব, যেটা জারণ সংখ্যা বের করতে বলছে ওইটার কত x ধরে নিব, এবার যে যতগুলো আছে ওর সাথে কি ততগুলো গুণ হবে। যেমন ক্যালসিয়ামের প্রমাণ কত? +2, এটা আমার জানা যায়, +2 যোগ ক্লোরিনের ধরে নিয়েছি x, তাহলে 2 গুণন x, কারণ কি 2টা ক্লোরিন আছে, ইকুয়াল কত? 0, কারণ টোটাল যে যৌগ নিরপেক্ষ যৌগ এটার কত হবে? এটা জারণ সংখ্যা হবে 0, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে কি যে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা। তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা মুখস্থই থাকে, দেখো +6। তোমার ম্যাগনেসিয়াম এটাতে কত? এটার ক্ষেত্রে +7। তো এই ভ্যালুগুলো কিন্তু প্রায় মুখস্থ আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি হিসাব করতে পারো, দেখো পটাশিয়াম, তো ক্রোমিয়াম এটা তুমি x ধরে নিলাম, ঠিক আছে, x ধরি। তাহলে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে এই যে পটাশিয়াম Cr2O7 এটা একটা নিরপেক্ষ যৌগ না, তাহলে এটা কি হবে? এই যে 0। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে +1, তাহলে দেখো +1 তার সাথে কি হবে? 2 গুণ, কারণ কি 2টা আছে। ক্রোমিয়াম বের করতে বলছে, তাহলে ক্রোমিয়াম কি x ধরছি, তাহলে 2x প্লাস O7, তাহলে অক্সিজেন কত? 7 দেওয়া আছে, তাই না, অক্সিজেন 7, তাহলে অক্সিজেন কত হবে? -2 গুণন হচ্ছে 7 ইকুয়াল কত হবে? 0। তাহলে দেখো এই পাশে কত হলো? 2 কে 2 যোগ হচ্ছে 2x, এখানে কত পেলাম? -14 ইকুয়াল কত? 0। তাহলে দেখো এটা হিসাব করলে আমি 2x এটা সমান কত পাচ্ছি? -12 ইকুয়াল 0। তাহলে 12 ওই পাশ চলে গেলে x এর মান কত হবে? 2 দিয়ে ভাগ করলে তুমি x ইকুয়াল কত পেয়ে যাবে? +6 পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা গাণিতিক হিসাব করেও জারণ সংখ্যা বের করতে পারি। জারণ সংখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসবে একটা জারণ সংখ্যা, ঠিক আছে। আবার দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? তাহলে ম্যাগনেসিয়ামের কত? 2 না, +2 প্লাস দেখো 2x, এটা ইকুয়াল কত হবে? এটা ইকুয়াল 0 হবে। তার মানে একদম x এর ইকুয়াল কত হবে? x ইকুয়াল দেখতেই পাচ্ছ কত হবে? x ইকুয়াল -1।
সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটা? তো এইখানে আমাদের ভ্যালুগুলো লাগবে, ঠিক আছে। ক্রোমিয়াম এটার ক্ষেত্রে বলো তো, এটার ক্ষেত্রে +6, তবে এখানে ক্ষেত্রে গেলে +7 হয়ে যাবে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা +2 6 এরকম পেয়ে যাবো, এখানে কিন্তু 7, ঠিক আছে। তো এখানে ম্যাঙ্গানিজের সবচেয়ে বেশি, তো আমাদের এখানে 4টা দেওয়া আছে, এই 4টা তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, ঠিক আছে। এই 4টা একটু কষ্ট করে দেখে নিবা। পরবর্তী প্রশ্ন দেখো, HClO3 ক্লোরিনের জারণ সংখ্যা কত? তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? এখানে আমরা +1 পাবো, +1 যোগ ক্লোরিনের বের করতে বলছিলাম, তাহলে ক্লোরিনের কি x ধরে নিয়েছি। অক্সিজেন কত? -2, তাহলে দেখো -2 গুণন হচ্ছে 3 ইকুয়াল কত হবে? ইকুয়াল 0, কারণ এটা একটু নিরপেক্ষ যৌগ। তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি কত? +1 যোগ হচ্ছে x, তার সাথে দেখো -6 ইকুয়াল কত? 0। তাহলে দেখো -5 হচ্ছে, তার মানে x ইকুয়াল কত পাবো? x ইকুয়াল টু পাবো হচ্ছে +5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার +5, বি নাম্বারটা। তো এইভাবে আমরা খুব সহজে জারণ সংখ্যা বের করবো। যোজনী বলছে না, এই যোজনী বলতেই বোঝায় যে জারণ সংখ্যা, এটা বলছে কি বলছে? জারণ সংখ্যা, ঠিক আছে। তাহলে টোটাল যে যৌগ, এটার যৌগ কত হবে? নিরপেক্ষ। সোডিয়ামের কত বলতো? সোডিয়াম কিন্তু +1, তার সাথে কয়টা? 4টা আছে, 4টা, ঠিক আছে। যোগ আয়রন বলছে না, তাহলে আয়রন কত? আমরা x ধরে নেবো, x যোগ এই যে সায়ানাইড, এই সায়ানাইড কিন্তু -1, সায়ানাইডের কত? -1, ঠিক আছে, ইনটু 6, এটা কত? ইকুয়াল 0। তাহলে এখান থেকে ইজিলি তুমি বের করতে পারবা। দেখো তাহলে +1 × 4 মানে কত? +4 তুমি পাইলে, এখানে প্লাস হচ্ছে x, এখানে দেখো -6 হচ্ছে না, -6 ইকুয়াল কত? 0। তাহলে তুমি এখানে কি পাচ্ছ? দেখো তো -2 না, x -2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে তুমি অতএব x এর মান কত পাবো? x এর মান দেখো +2। তো এইভাবে আমরা জটিল যৌগগুলোরও জারণ সংখ্যা বের করে ফেলবো। এটা কিন্তু +2 হবে, কিছু নেই মানে +2, ঠিক আছে। তো জারণ সংখ্যা বা যোজনী একই জিনিস, তো যে দেওয়া থাকলে মানগুলা এভাবে ক্যালকুলেশন করে বের করবা। এবার দেখো নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হইতে হলে তোমার কি হইতে হবে বলো তো? ভাইয়া উভয়পক্ষে জারণ বিজারণ হইতে হবে না। তো তুমি যদি জারণ বিজারণ না হয়, তাহলে তো জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবা না, পারবা? তাহলে তোমাকে জারণ মানে কি? ইলেকট্রন ছাড়তে হবে। দেখবে যে ইলেকট্রনের পরিবর্তন কত, ইলেকট্রনের যে চার্জের মান, অর্থাৎ তোমার কি জারণ সংখ্যার যদি পরিবর্তন ঘটে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? যে এটা কি জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে কি হইতে হবে? জারণ বিজারণ চেঞ্জ হইতে হবে। তাহলে দেখো এই যে এই পাশে দেখো, এই যে কপার, এখানে কি হয়েছে? এই যে কিউপাস অক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস দেখো কিউপার অক্সাইড প্লাস পানি, এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কপারে যদি দেখো +2, এখানে দেখো -2, এখানে দেখো +2, এখানে দেখো -2, আর এখানে দেখো পানি, এটা তো নিরপেক্ষ, তাহলে এটাও কিন্তু নিরপেক্ষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু পরিবর্তনটা হচ্ছে না, ঠিক আছে, এখানে একই সাথে পরিবর্তন হচ্ছে না। কিন্তু হাইড্রোজেনে দেখো, হাইড্রোজেনে কি ছিল? হাইড্রোজেনে কিন্তু এখানে হাইড্রোজেন এটা কিন্তু 0 ছিল, কিন্তু এখানে এসে কি হচ্ছে? এখানে +2 হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট হাইড্রোজেনের যে যার জারণ সংখ্যা বাড়ছে, সে কি করছে? জারিত হচ্ছে। কি করছে? জারিত। তাহলে এই বিক্রিয়াটা শুধু কিন্তু জারিত, এই বিক্রিয়াটা শুধু জারণ বিক্রিয়া হয়েছে, এটা শুধু কি হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে, কিন্তু বিজারণ কিন্তু হয় নাই। কি হয় নাই? বিজারণ হয় নাই। তাহলে এইগুলোতে কিন্তু সেম জিনিস, দেখো এখানেও কিন্তু 0, এখানেও 0, বাট এখানে এসে দেখো সোডিয়ামের কি হচ্ছে? +1, আর এখানে কি হচ্ছে? -1। তাহলে এই পাশে কি একই সাথে জারণ বিজারণ ঘটছে না? তাহলে জাস্ট এই পাশে কি হয়েছে? এই পাশে জাস্ট তোমার কি জারণ হয়েছে, ঠিক আছে। তাহলে একই সাথে জারণ বিজারণ হইতে হবে, একই সাথে কি হইতে হবে? জারণ বিজারণ হইতে হবে। কিন্তু প্রত্যেকটা বিক্রিয়া আমি দেখতে পাচ্ছি কি জাস্ট কি হচ্ছে? জারণ হচ্ছে। কি হচ্ছে? জাস্ট জারণ হচ্ছে, বিজারণ কিন্তু হচ্ছে না, ঠিক আছে। মানে জারণ বিজারণ বিক্রিয়া না, একই সাথে, ঠিক আছে, একই সাথে তোমার জারণ বিজারণ বিক্রিয়া হবে না, বুঝছো? তাহলে আমাদের সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? তাহলে এখানে জারণ বিজারণ বিক্রিয়ার কথা তোমাকে বলছে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখবো? যে আমাদের জারণ সংখ্যার পরিবর্তন টোটালি হচ্ছে কিনা, ঠিক আছে, জারণ বিজারণ টোটাল জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের এই পাশেও দেখো আলটিমেটলি জারণ হচ্ছে, এই পাশে বিজারণ হচ্ছে। তাহলে উভয় পক্ষে যদি জারণ বিজারণ হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তো এই উদাহরণগুলো মনে রাখবা। দেখো এইটা আসলে এগুলো দুইটা থেকে আসবে, ঠিক আছে, এই দুইটা উদাহরণগুলো মনে রাখবা, উত্তরটা মনে রাখবা। পরবর্তী দেখো 5 গ্রাম, এটা হচ্ছে অর্ধ জারণ বিজারণ বিক্রিয়া থেকে এই প্রশ্নটা যদি আসে, তাহলে এটাই আসবে, ঠিক আছে। 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম এটা লাগবে? তাহলে মোল সংখ্যা লাগবে, ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া লাগবে। দেখো তো এই যে তুমি যদি এই যে পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি বিজারণ করতে চাও, তাহলে কয়টা লাগছে? 6 মোল। টোটাল কয় মোল লাগছে? 6 মোল ফেরাস সালফেট লাগছে। এটা ইম্পর্টেন্ট, কয় মোল লাগছে? 6 মোল লাগতেছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 6 মোল ফেরাস সালফেটের ওজনটা কত হবে বা ভরটা কত হবে? ফেরাস সালফেটের ভর হচ্ছে 151.85 1 মোলের, তাহলে 6 মোলের কত হবে? এটা ভর সংখ্যা। তাহলে এটাকে সম্পূর্ণ জারিত করতে কতটুকু লাগে? 294 লাগে। কারণ কি, যে 1 মোল লাগতেছে না, 1 মোল পটাশিয়াম, দেখো পটাশিয়াম ডাইক্রোমেট লাগতেছে না, পটাশিয়াম ডাইক্রোমেট লাগছে কতটুকু? 1 মোল, ঠিক আছে, 1 মোল। তাহলে এইটার 6 মোলকে আমি যদি জারিত করতে চাই, তাহলে আমার এটা লাগছে কত? 1 মোল, ঠিক আছে। এই হিসাব করে তুমি বের করবা,
কত গ্রাম, তাহলে এটা এই যে গ্রাম দেওয়া আছে, তাহলে তুমি এত গ্রামকে লাগছে এতটুকু, তাহলে তোমার 5 গ্রাম সালফেটকে যাইতে কত লাগবে, তাহলে 294 গুণন 5 ডিভাইড বাই এই যে ভরটা ভাগ করে দেবো, ঐকিক নিয়ম, জাস্ট ঐকিক নিয়ম, ঠিক আছে। তাহলে 6 মোল ফেরাস সালফেট বা 6 মোল এত ভর ফেরাস সালফেটকে যাইতে কত লাগে এত গ্রাম, মানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের ওজন কত 294 গ্রাম, তাহলে 5 গ্রামের কত হবে, জাস্ট ঐকিক নিয়মে ভাগ করে দিবা, ব্যাস। আসলে পরীক্ষা যদি আসে তাহলে এইটাই আসবে, পরীক্ষা আসলে এইটাই আসবে, জাস্ট মনে রাখবা। পরে দেখো প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ খুবই গুরুত্বপূর্ণ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এই 4টা মুখস্থ রাখতে হবে। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, যারা কঠিন রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, এরা বাতাসের সাথে জলীয় বাষ্প অক্সিজেন সহ বিক্রিয়া করে না, এদের ওজন নেওয়ার সময় রাসায়নিক দিক থেকে ক্ষয় করবে না, এবং এটা কি ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবং এগুলো দ্বারা কি করা, এগুলো দ্বারা প্রমাণ দ্রবণ তৈরি করা হয়, এগুলো দ্বারা কি করা হয় প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। তোমার প্রশ্নে আসতে পারে যে প্রমাণ দ্রবণ তৈরি করা হয় নিচের কোনটি দ্বারা, তো যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওদের দ্বারা কি প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেট, এটা কি বলতো প্রাইমারি, তুমি যে কোনো একটা মনে রাখবা, হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড অথবা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে প্রাইমারি সোডিয়াম কার্বনেট দেখো এটা কি একটা ক্ষার, তারপর দেখো অক্সালিক অ্যাসিড H2C2O4 এটাও কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট এটা জারক, প্রশ্ন আসে যে নিচের কোন জারকটি হ্যাঁ প্রাইমারি স্ট্যান্ডার্ড, তো পটাশিয়াম ডাইক্রোমেট এটা কি বলতো একটা জারক, এটা একটা কি জারক। আবার বিজারিত কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, বিজারক কোনটা এই যে Na2C2O4 বিজারক। তাহলে এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড জারক এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড বিজারক এটা মনে রাখবা, এবং টোটালি যে কোনো একটা মনে রাখবা, হয় প্রাইমারি গুলো মনে রাখবা অথবা সেকেন্ডারি। অপশনে তোমার 3টা থাকবে প্রাইমারি, অথবা একটা থাকবে সেকেন্ডারি, অথবা 3টা থাকবে সেকেন্ডারি একটা থাকবে প্রাইমারি, ঠিক আছে। জাস্ট এগুলো মনে রাখলেই হবে। এই 4টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই 4টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম এগুলো কি করে ওজন নিতে, তুমি কি এগুলো ওজন নিতে পারবা, সোডিয়াম হাইড্রোক্সাইড কি ওজন নিতে পারবা, ক্ষয় হয়ে যাবে না, যখন নিতে তুলবা তখন ক্ষয় হয়ে যাবে, এগুলো বিষাক্ত তাই না, অনেক দাহ্য, তো এগুলো কি আলটিমেটলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো দ্বারা কিন্তু প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না, এগুলো দ্বারা কি করা যায় না প্রমাণ দ্রবণ তৈরি করা হয়, এটা তৈরি করা হয়, ঠিক আছে। বা এখান থেকে তোমাকে প্রমাণ বস্তু বলতে পারে, প্রমাণ বস্তু, সেম একই উত্তর হবে, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি বলো একটা জারক, তারপরে সোডিয়াম থায়োসাইড কি একটা বিজারক, তো কোনটা জারক কোনটা বিজারক এটা গুরুত্বপূর্ণ। এবার দেখো পরবর্তী প্রশ্ন, আমরা দেখি নিম্নের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো দেখো এখানে HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো এইগুলা কি সবগুলাই সেকেন্ডারি না, এগুলাই কিন্তু সবগুলাই সেকেন্ডারি, তাহলে 3টাই যদি সেকেন্ডারি হয় তাহলে অপরটা কি এই যে অক্সালিক অ্যাসিড, এটা কি আমাদের প্রাইমারি না, এটাই হচ্ছে প্রাইমারি, অক্সালিক অ্যাসিড কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পরবর্তী দেখো কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বিকারক, তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনটা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড না, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কি কি NaOH, তারপরে H2SO4 HCl এগুলা কি, এগুলো হচ্ছে বিকারক, এগুলো হচ্ছে বিকারক, ঠিক আছে। তো এগুলা কিন্তু সবগুলাই গুরুত্বপূর্ণ। দেখো কোনটি প্রমাণ বস্তু, অনেক সময় তোমাকে বলবে না যে প্রাইমারি স্ট্যান্ডার্ড, বলবে কি প্রমাণ বস্তু, এই প্রমাণ বস্তু মানে কি, প্রমাণ বস্তু মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা, এখানে কোনটা বলতো HCl, এটা না, এগুলা কিন্তু কোনোটাই হবে না, হবে কোনটা এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কি বলতো এটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটাই আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নটা ঘুরায় পেঁচাই দিবে। আর নির্দেশকের ক্ষেত্রে জাস্ট এই 4টা মনে রাখবা। দেখো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যে কোনো নির্দেশক, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার কোনো নির্দেশকই প্রয়োজনীয় নয়, ঠিক আছে। এই দুটা প্রশ্ন আসে বেশি, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। আরেকটা আসে সেটা হচ্ছে তোমার যে মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসর, আর হচ্ছে ফেনোথ্যালিনের পিএইচ পরিসর। দেখো ফেনোথ্যালিনের যে পিএইচ পরিসর এটা মনে রাখবা 8 থেকে 10, ঠিক আছে 8 থেকে 10। আর হচ্ছে মিথাইল অরেঞ্জটা মনে রাখবা 3.5 থেকে 7। তাহলে মিথাইল অরেঞ্জ আমরা কখন ব্যবহার করব, যখন অ্যাসিডটা তীব্র হবে, যখন অ্যাসিড তীব্র হবে তখন মিথাইল অরেঞ্জ, আর যখন ক্ষারকটা তীব্র হবে, তখন ফেনোথ্যালিন থাইমোথ্যালিন। একটা মনে রাখবা, তীব্র অ্যাসিডে মিথাইল অরেঞ্জ, আর হচ্ছে ফেনোথ্যালিন কখন তীব্র ক্ষারকে, ঠিক আছে তীব্র ক্ষারকে। তাহলে দেখো আমাদের মিথাইল অরেঞ্জ কি, মিথাইল অরেঞ্জ হচ্ছে একটা জৈব ক্ষার, কি বলতো জৈব ক্ষার, কি জৈব ক্ষার, এটা মনে রাখবা, মিথাইল একটা জৈব ক্ষার। পরবর্তী ফেনোথ্যালিন নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ কত, এটা কত, এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক মাধ্যমে হবে না, এটা কি হবে, এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে পরিবর্তন হবে, কি হবে ক্ষারীয় মাধ্যমে পরিবর্তন হবে, ক্ষারীয় মাধ্যমে পরিবর্তন, ক্ষারীয় মাধ্যম কত 8 থেকে 10, তাহলে অ্যান্সার কত হবে 8 থেকে 10, ঠিক আছে। তো এই যে এইরকম ভাবে আমাদের প্রশ্নগুলো দিবে, ঠিক আছে। আর তোমরা যারা রাবি এবং গুচ্ছতে পরীক্ষা দিবা, এছাড়া কৃষি গুচ্ছে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের এই যে স্পেশাল এক্সাম ব্যাচগুলোতে ভর্তি চলছে। তো এই এক্সামগুলো কিন্তু একদম তোমাদের ভর্তি পরীক্ষায় যা লাগবে, দেখো আমরা কিন্তু চবির আগে আমাদের চবি এক্সাম ব্যাচটা কিন্তু খুবই সীমিত মূল্যে ছিল, এখানে চবির জন্য যা লাগছে
আমাদের কিন্তু ক্লাস দেওয়ার কোনো কথা ছিল না, জাস্ট এক্সাম হওয়ার কথা ছিল। আমরা এখানে প্রয়োজনীয় ক্লাস দিছি, টপিক অ্যানালাইসিস দিছি, অর্থাৎ পরীক্ষার আগে কিন্তু আমরা যা বলি তার থেকে এক্সট্রাই দিয়ে থাকি। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা যারা চবি, তোমরা যারা রাবি গুচ্ছ এছাড়া কৃষি গুচ্ছ পরীক্ষা দিবা, তারা এক্সাম গুলোতে ভর্তি পারবা, অনায়াসে ভর্তি হতে পারো, ঠিক আছে? কারণ এখানে ভর্তি হলে তোমার প্রয়োজনীয় যা যা লাগে সবকিছু তুমি পেয়ে যাবা, আরো যা এখানে লেখা আছে তার থেকে তুমি এক্সট্রা পাও। যেমন আমরা কৃষির ক্ষেত্রে তোমাকে দেওয়ার কথা ছিল শুধুমাত্র ম্যাথ কিউবি সলভ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এর সাথে কিন্তু ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভটাও দিয়ে দিচ্ছি। দেখো, এর সাথে ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ দিয়ে দিচ্ছি এবং প্র্যাকটিস এক্সাম, অর্থাৎ অলরেডি এক্সাম লিঙ্ক দেওয়া আছে, 40+ এক্সাম লিঙ্ক দেওয়া আছে, আবার কি লাইভ 40+ এক্সাম, তার মানে তুমি টোটাল 80টা এক্সাম পাচ্ছ। একবার সবগুলো অধ্যায়ের উপরে প্র্যাকটিস এক্সাম দেওয়া আছে, আবার 40+ এক্সাম তুমি লাইভ পাবা। এখানেও সেম, তোমার প্র্যাকটিস এক্সাম 40+ দেওয়া আছে, তুমি আবার লাইভ এক্সাম কিন্তু 40+ 50, এখানে কিন্তু প্রায় 60+ এক্সাম তুমি পাবা। রাবি প্লাস গুচ্ছতে 60+, একদম গুচ্ছ পর্যন্ত তুমি এখানে এক্সাম পাবা। গুচ্ছ 9 মে হবে না, এই 9 মের আগে মানে 8 মে পর্যন্ত তুমি কিন্তু এখানে এক্সাম পাবা, ঠিক আছে? অর্থাৎ তোমার একদম সর্বশেষ পরীক্ষা পর্যন্ত কিন্তু আমরা এখানে তোমাদের সাপোর্ট দিয়ে যাবো। তারা যারা রাবি গুচ্ছ অথবা কৃষিতে পরীক্ষা দিবা, তারা দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আর যারা শুধু রাবি এবং গুচ্ছে পরীক্ষা দিবা, তাদের জন্য রাবি এবং গুচ্ছের সম্পূর্ণ স্পেশাল কোর্স আমাদের লঞ্চ হবে। সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে বুঝাই দিব। হ্যাঁ, এইভাবে টপিক অ্যানালাইসিস করে পড়াবো, যেগুলো গুরুত্বপূর্ণ আসার মতো সেগুলাই শুধু পড়াবো, এক্সট্রা কিছু পড়াবো না, যেন অল্প সময়ে তোমরা গুরুত্বপূর্ণভাবে সহজভাবে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবা। তো চেষ্টা করলাম যতটুকু পারা যায় তোমাদের হেল্প করার ছবি নিয়ে, এবং এটার শেষে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা যতগুলা ক্লাস নিছি ছবির জন্য সবগুলা ক্লাস আমি দিয়ে দিব, ঠিক আছে? ওই প্লেলিস্ট থেকে তোমরা সবগুলা ক্লাস দেখে নিও, অথবা ওই ক্লাসের সবগুলা স্লাইড আমি দিয়ে দিব, তো স্লাইড থেকেও তোমরা একটু রিভিশন দিয়ে যাওয়ার চেষ্টা করো।